আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি ডক্টর ইসরা তারা, পার্ট টু ট্রেনিং জেনারেল সার্জারি, এখন আছে চিটং মেডিকেল কলেজে এমআরসিএস পার্টে করেছি ইংল্যান্ড থেকে। আজকে আপনাদের সাথে আছি আমি পাঁচটা টপিক নিয়ে। ইউজুয়ালি আমি সবাইকেই বলি যে এমআরসিএস প্রিপারেশন আমরা নিব, কনসেপ্ট বেস স্টাডি করব। কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট বেস স্টাডিটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আজকে বলার জন্য এই শর্ট ভিডিওটা করছি আপনাদের জন্য। শুরু করি একটা অ্যানাটমি কোয়েশ্চেন দিয়ে। আমরা ইএমআরসিএস আসলে সবাই পড়ি। ইএমআরসিএস এখন আসলে এনাফ না। ইএমআরসিএস এর এক্সপ্লেনেশন, আমি যদি একটা কোয়েশ্চেন সলভ করি, ইএমআরসিএস এর যতটুকু এক্সপ্লেনেশন থাকে সেটা আসলে আহ, আমার প্রিপারেশনের জন্য এনাফ না। সো কিভাবে কনসেপ্ট বেস স্টাডিটা আমি করব, সেটার জন্যই আমি আজকের শর্ট ভিডিওটা করছি। প্রথম কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল রিলেশনশিপ অফ দ্য রাইট রেনাল আর্টারি? খুব কমন একটা কোয়েশ্চেন যেটা এমআরসিএস এ আসে। সো আমি যদি পিক্টোগ্রামে তাকাই, পিকচারে দেখা যাচ্ছে দিস ওয়ান ইজ renal vein, right left renal vein, sorry, right renal vein, and this is renal artery, right? So রাইট রেনাল আর্টারি কার কোথা দিয়ে যাচ্ছে দেখেন, রাইট রেনাল আর্টারির অরিজিন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। আশা করি আমার কার্সরটা দেখা যাচ্ছে। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে রেনাল আর্টারির অরিজিন হয়ে রাইট রেনাল আর্টারির লং কোর্স ইনফিউর ভেনা কাভার পিছন দিয়ে যাচ্ছে। দেন রাইট রেনাল কিডনিকে সাপ্লাই দিচ্ছে, রাইট কিডনিকে সাপ্লাই দিচ্ছে। সো রাইট রেনাল আর্টারি রিলেশন যদি আমি বলি, ইটস পোস্ট টু দ্য ইনফ্রা কাভা। সো আমি কিন্তু এই একটা কোয়েশ্চেন আমার সলভ করতে 1 মিনিট লাগছে, রাইট? কিন্তু আমি কনসেপ্ট বেস স্টাডি কিভাবে করবো, রাইট রেনাল আর্টারি যেহেতু ইম্পর্টেন্ট, সো ইনভেরিয়েবলি লেফট রেনাল আর্টারি থেকেও রিকলস কোয়েশ্চেন আসছে। সো আপনারা যদি রিকল স্টাডি করেন দেখবেন লেফট রেনাল আর্টারি থেকেও কোয়েশ্চেন আসে। লেফট রেনাল আর্টারি থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসে, যে লেফট রেনাল আর্টারি কোথায় ড্রেন করে, হোয়ার ডাজ দ্য লেফট রেনাল আর্টারি লাইস, রাইট? হোয়ার ডাজ লেফট রেনাল আর্টারি লাইস, আমি আবার পিকচারে দেখি। দিস ওয়ান ইজ দ্য লেফট রেনাল আর্টারি, রাইট? কোথায় থাকে লেফট রেনাল আর্টারি আফটার অরিজিন ফ্রম দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা? সে হচ্ছে লেফট রেনাল ভেইনের পিছনে থাকে। দিস ওয়ান ইজ রেনাল ভেইন, ওকে? লেফট রেনাল ভেইনের পেছনে থাকে। সো লেফট রেনাল ভেইনের পিছনে থাকে লেফট রেনাল আর্টারি, অ্যান্ড দিস ওয়ান ইজ রাইট রেনাল আর্টারি, যেটা হচ্ছে ইনফিউর ভেনা কাভাতে আসে। কোন লেফট রেনাল আর্টারি এন্ড রাইট রেনাল আর্টারির মধ্যে কার লং কোর্স ইনফিউর ভেনা কাভার পিছন দিয়ে যে যাচ্ছে, তার হচ্ছে লং কোর্স হয়ে কিডনিতে ড্রেন করা লাগছে। সো আমরা দুইটা কোয়েশ্চেন পেলাম, লেফট রেনাল আর্টারির রিলেশন এন্ড রাইট রেনাল আর্টারি রিলেশন। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন যেটা আসে, যে আমরা এই ছবিতে আরেকটা দেখতে পাচ্ছি, দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অরিজিন ভেন্ট্রাল ব্রাঞ্চ কি কি, সিলিয়াক ট্রাক্ট, সুপারমেসেন্টারিক আর্টারি এন্ড ইনফ্রামেসেন্টারিক আর্টারি, রাইট? তিনটা ব্রাঞ্চ অরিজিনেটেড ফ্রম সিলিয়াক ventral branch of abdominal aorta. Which branch? Celiac trunk, supramesenteric artery and inframesenteric artery, right? Celiac trunk যখন অরিজিন হয়, সিলিয়াক সরি সুপারমেসেন্টারিক আর্টারি, সুপারমেসেন্টারিক আর্টারি অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেতরে কোন স্ট্রাকচারটা যায়? উইথ স্ট্রাকচার? লেফট রেনাল ভেইন। আমরা পিকচার থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লেফট রেনাল ভেইন। সো এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা এন্ড সুপারমেসেন্টারিক আর্টারির মাঝখানে লেফট রেনাল আর্টারি কম্প্রেশন হয়। সো লেফট রেনাল আর্টারি, সরি, লেফট রেনাল ভেইন ইজ compressed by supramesenteric artery which is called nutcracker syndrome. সো দেখেন, এটা রিসেন্ট 2025, আই থিঙ্ক, ইয়েস, 2025 এর একটা রিকলস, যে হোয়াট ইজ দ্য অ্যানাটমিক্যাল রিলেশনশিপ অফ রাইট রেনাল আর্টারি। সো এটার অ্যান্সার আমরা জানি, পোস্ট-রুটিন করবে না কাবা, ওকে? কিন্তু আমরা সাথে আরো দুইটা রিকলস পড়ে নিলাম, যে লেফট রেনাল আর্টারি কোথায় রিলেশন কি, আর লেফট রেনাল ভেইন কম্প্রেশন হলে সেই সিমটমসটাকে কি বলে, নাটব্রেকার সিমটম, রাইট? ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, দেন it's from microbiology. Which organism is most likely responsible for osteomyelitis in a patient with sickle cell disease? Osteomyelitis যদি sickle cell disease এর পেশেন্টদের হয়, in common organism responsible is salmonella, right? So আমরা সেম এই একটা কোয়েশ্চেন পড়তে আমার মেমোরাইজ করতে 1 মিনিট সময় লাগছে, রাইট? 1 মিনিটও না, 30 সেকেন্ড সময় লাগছে। বাট আমরা এই মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি কি হয়, এটা হচ্ছে আমরা মেমোরাইজেশনের ব্যাপার। সো আমরা যখন পড়বো
মাইক্রোবায়োলজির যে কিছু সেগমেন্ট আমরা আলাদা করে দেবো, লাইক বোনস রিলেটেড, ইমপ্ল্যান্ট রিলেটেড, ডায়রিয়া রিলেটেড, আরো কিছু কোয়েশ্চেন আসে গ্রুপ ডায়রিয়া রিলেটেড, ফুড রিলেটেড, ফিভার রিলেটেড। সো আমরা কিছু সেগমেন্ট আমরা নিজেরা পড়ার সময় বক্স করে বা চার্ট করে দিব। এখানে এক্সাম্পল স্বরূপ আমি হচ্ছে একটা চার্ট দিয়েছি। এখানে কোয়েশ্চেন হচ্ছে অস্টিওমালাইটিস সিকল সেল ডিজিজের পেশেন্টদের কোন অর্গানিজম রেসপন্সিবল, সালমোনেলা, রাইট? বাট আরেকটা কোয়েশ্চেন খুব কমনলি আসে, অস্টিওমালাইটিস এর কমন অর্গানিজম কি, স্টেফাইলোকোকাস অরিয়াস, আমরা ফার্স্ট চার্টেই দেখতে পাচ্ছি। সেম সেপটিক আর্থ্রাইটিস এর জন্য রেসপন্সিবল অর্গানিজম খুব কমন। ট্রানজিয়েন্ট সাইনোভাইটিসের জন্য রেসপন্সিবল অর্গানিজম ইজ স্ট্রেপ্টোকোকাস পায়োজেন। ট্রানজিয়েন্ট সাইনোভাইটিসের স্টেমে ইউজুয়ালি একটা শর্ট ডিউরেশন অফ ফিভার থাকে আর ইউজুয়ালি চাইল্ডদের হয়। সো এটাও কমন। অ্যান্ড অ্যানাদার কমন কোয়েশ্চেন ইজ ডিসকাইটিস। ডিসকাইটিস এর রেসপন্সিবল অর্গানিজম কি কি? ডিসকাইটিস যদি কোয়েশ্চেন করা হয় ফ্রম 0 to 6 months, রেসপন্সিবল অর্গানিজম ইজ স্টেফাইলোকোকাস অরিয়াস। From 6 to 48 months, Kingella, and more than 48 months, Staphylococcus aureus. যদি কোনো ডিউরেশন উল্লেখ করা না থাকে, শুধু ডিসকাইটিস দেওয়া থাকলে মোস্ট কমন অর্গানিজম স্টেফাইলোকোকাস অরিয়াস। ওকে, যদি ফিক্সেটর ইনফেকশন বলি, দুই ধরনের ফিক্সেটর থাকে, এক্সটার্নাল ফিক্সেশন আর আমরা যেটা ইন্ট্রামেডুলারি নেইলিং করি, ইমপ্ল্যান্ট, অর্থোপেডিক ইমপ্ল্যান্ট, রাইট? এক্সটার্নাল ফিক্সেটর ইনফেকশন, এক্সটার্নাল ফিক্সেটর কোথায় দেওয়া থাকে? এক্সটার্নালি। সো আমরা যদি স্কিনের কমন মাইক্রোবিয়াল ফ্লোরার কথা চিন্তা করি, মোস্ট কমন ফ্লোরা ইজ স্টেফাইলোকোকাস অরিয়াস। সো যদি এক্সটার্নাল ফিক্সেটর ইনফেকশন বলা থাকে স্টেমে, মোস্ট কমন অর্গানিজম ইজ স্টেফাইলোকোকাস অরিয়াস। বাট যদি ইমপ্ল্যান্ট দেওয়া থাকে, ইটস ইউজুয়ালি ইনসাইড, সো নট স্টেফাইলোকোকাস অরিয়াস বাট উইথ এপিডার্মিটিস, রাইট? So external fixatory infection responsible organism is Staphylococcus aureus, and orthopedic implant যদি বলে বা intramedullary nail যদি বলে তাহলে epidermidis, right? Okay. Same some example, any implant, the inside, any prosthesis, any flap infection, these are inside, like breast implant, heart valve, all are inside, right? যদি আমি all inside, like implant, prosthesis, is usually by epidermidis. বাট যদি এক্সটার্নাল ফিক্সেটর বলে তাহলে হচ্ছে স্টেফাইলোকোকাস অরিয়াস। সো আমরা এখানে অস্টিওমাইলাইটিসের একটা রিকলস এর সাথে আমরা মাইক্রোবায়োলজির মোস্ট কমন কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো আমরা একসাথে পড়ে ফেললাম। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমাদের ব্রেনে একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে যে আমরা এখান থেকে এই কনসেপ্টটা স্টাডি করেছি। সো আমরা যখনই মাইক্রোবায়োলজির বোনস রিলেটেড রিকলস আসবে, আমরা আমাদের বইয়ে এই যে চার্টটা সেটা আমরা অ্যাড করে নিব। নট নেসেসারি এটাই অ্যাড করতে হবে, আমরা আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যেভাবে ভিজুয়াল মেমোরি ক্লিয়ার হয় সেভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। বাট আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি যে অবশ্যই মানে আপনারা মাইক্রোবায়োলজির কনসেপ্ট যখন স্টাডি করবেন, চার্ট ওয়াইজ আপনারা শর্ট ভাবে আপনাদের বই অ্যাড করে রাখতে পারেন। দ্যাটস ইট। Okay. Shifting to the next question. Which of the following structure is remnant of embryonic knotwort? Embryonic, okay, pediatric surgery question গুলো almost মেমোরাইজেশনের জন্য আমরা পড়ি, মেমোরাইজ করেই পড়ি, বুঝে পড়ার ইউজুয়ালি সময় থাকে না। সো আমি সাজেস্ট করবো যে পেডিয়াট্রিক সার্জারির টপিক গুলো পড়ার সময় আমরা একসাথে সব রিকলস গুলো একসাথে সাম আপ করে একসাথে রাখবো। সো যখন আমরা রিভাইজ করতে যাবো তখন আমাদের সময় কম লাগবে। আচ্ছা, which of the following structure is remnant of embryonic notochord? Remnant of embryonic notochord is nucleus pulposus. Remnant of embryonic notochord is nucleus pulposus. So আমি এখানে পেডিয়াট্রিক সার্জারি থেকে যে কমন কোয়েশ্চেন গুলো আসে সেগুলো একসাথে করে এই রিকলস এর সাথে অ্যাড করেছি। সো কি হবে, যখন আমি পেডিয়াট্রিক সার্জারির এই রিকলস গুলো সলভ করব, আমি সাথে এইটাও করে ফেলবো। সো আমার কতক্ষণ সময় লাগবে? 1 থেকে 2 মিনিট সময় লাগবে। বাট অ্যাজ এ রেজাল্ট কি হবে, আপনার সব রিকলস গুলো একসাথে করা থাকবে। সো ইটস মেমোরাইজেশনের সুবিধা হবে। আচ্ছা, ওকে, এখানে যেটা কালার করা আছে সেগুলো মোস্ট কমনলি আসে, যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, বাকিগুলো আসে সব। আমি এখানে চার্ট যেগুলো অ্যাড করেছি ম্যাক্সিমাম রিকলস থেকে অ্যাড করেছি। ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট কিভাবে হয়? ফেলিওর অফ ফিউশন অফ দ্য মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে যেটা হয় সেটা হচ্ছে ক্লেফট লিপ। So cleft lip is the failure of fusion of medial nasal prominence and maxillary prominence. But যখন failure of fusion of two palatine slates বলে or from two intermaxillary prominence বলে, intermaxillary prominence বলে, তখন হচ্ছে cleft palate. So খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ইনভেরিয়েবলি রিকলসে আসে। আচ্ছা,
যেটা ইয়েলো করা আছে সেটাই আপনাদের এটা রিকলস মোস্ট প্রবাবলি 2025। এমব্রায়োনিক রেমিনেন্ট অফ নটোকট ইজ নিউক্লিয়াস পালপোসাস। আরো দুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এপিস্পোডিয়াসিস হাইপোস্পোডিয়াসিস কি ধরনের ডিফেক্ট? ফেইলিওর অফ ফিউশন অফ দ্য ইউরেথ্রাল ফোল্ড অ্যাবোভ, ইউরেথ্রাল ফোল্ড অ্যাবোভ যদি ফেইলিওর অফ ফিউশন হয় এপিসপেডিয়াস, ফেইলিওর অফ ফিউশন অফ ইউরেথ্রাল ফোল্ড বিলো hypospadias. Okay, epispodias defect in dorsal surface, hypospadias in the ventral surface. Okay, epispodias associated with bladder exostrophy and hypospadias is associated with cryptorchidism. Cryptorchidism key and undescended testis. Why it occurred? Failure of gabernacular atrophy. Gabernacular atrophy failure কারণে হচ্ছে cryptorchidism হচ্ছে। ওকে, যেটা আমি বলেছি এগুলোই কমনলি আসে, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন। Shifting to the next question, um, from nutrition. It's a very very important question in MRC's part A. প্রত্যেক বছর প্রত্যেকবারই নিউট্রিশন থেকে কমনলি একটা কোয়েশ্চেন থাকে। সো নিউট্রিশন পড়ার সময় আমরা একসাথে পড়ে নিব। নিউট্রিশন থেকে যত ধরনের কোয়েশ্চেন থাকে এই চার্টেই অ্যাড করা আছে। আপনার এই চার্টটা মেমোরাইজ করে নিলেই নিউট্রিশন থেকে আপনারা কোথায় কোন ধরনের পেশেন্টকে আমরা কোন নিউট্রিশন সাজেস্ট করব আপনারা বুঝতে পারবেন। Okay, question. A 24 years old man with long-term history of Crohn's disease. He has recurrent abdominal pain and loss of appetite. So, STEMI কি দেওয়া আছে? Long-term history of Crohn's disease সাথে loss of appetite. What's the best feeding option for that patient? Long-term history of Crohn's disease with loss of appetite. Crohn's disease এর পেশেন্টের poor nutrition থাকে, so আমাদের নিউট্রিশন চয়েস অফ নিউট্রিশন ইজ সেন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন অর টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। টোটাল প্যারেন্টাল নিউট্রিশনকে আমরা সেন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন বলি বিকজ ইউজুয়ালি সেন্ট্রাল লাইন দিয়ে দেওয়া হয় তাই। আচ্ছা, সো আবারও সেম কথা, এই একটা রিকলস করতে আপনার 1 মিনিট সময় লাগবে, কিন্তু নো, আমি যখন প্রত্যেকটা নিউট্রিশনের কোয়েশ্চেনই যখন আমি রিকলসে পাবো প্রত্যেকবারই আমি এই চারটাই পড়বো। অ্যাজ রেজাল্ট আপনাদের কখনোই পরীক্ষায় যে স্ট্রেসের কারণে আমরা ভুলে যাই সেটা আসলে আমরা ভুলবো না, আমাদের মেমোরিতে এটা থাকবে। বা কনফিউশন হলো আপনি যেটা দাগাবেন সেটা অ্যাকচুয়ালি ট্রু অ্যান্সার, বা ফার্স্টেই যেটা মনে হচ্ছে এটাই অ্যান্সার হতে পারে এটাই আসলে ট্রু অ্যান্সার। কেন? কারণ আপনি অ্যাকচুয়ালি প্রত্যেকবার নিউট্রিশনের কোয়েশ্চেন সলভ করার সময় আপনি চার্টটা দেখেছেন, সো আপনার ব্রেন এটা সেট করা আছে, বাট স্ট্রেসের কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনি কনফিউজড। ওকে, সো নিউট্রিশন থেকে খুব কমনলি আসে স্ট্রোকের পেশেন্টদেরকে আমি কি ধরনের নিউট্রিশন দিই। স্ট্রোকের পেশেন্টের ইউজুয়ালি 2 ধরনের ফিডিং দিই। যদি শর্ট টার্ম পেশেন্ট ওয়েটিং ফর ডিসচার্জ, সো উই সাজেস্ট নেজোগ্যাস্ট্রিক ফিডিং, বাট লং টার্ম ফিডিং যদি সাজেস্ট করা হয় অ্যান্ড পেশেন্ট কান্ট ইট সেফলি, দেন উই সাজেস্ট পারকিউটিনিয়াস এন্ডোস্কোপিক এন্ডোস্টোমি, রাইট? ওকে, পেগ। যদি হেড ইনজুরি বলা হয়, হেড ইনজুরিতে ইউজুয়ালি আমরা দুইভাবে ভাগ করি, বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার এন্ড বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার না। সো ইউজুয়ালি nasogastric feeding is contraindicated in base of skull fracture, not absolute contraindication, it's a relative contraindication, but we usually avoid. So যদি head injury patient waiting for discharge, that means সে ওয়েটিং ফর ডিসচার্জ, তাকে আমার পেগ দেওয়ার দরকার নেই, তাকে আমি কি সাজেস্ট করবো? nasogastric। আর যদি পেশেন্ট কোমাটোস থাকে বাট নো সাইন অফ স্কাল বেস ফ্র্যাকচার, নাও প্ল্যান টু রিমুভ ইটিটি, তার মানে পেশেন্টের শর্ট ডিউরেশনের জন্য ফিডিং দরকার, সো আমি কি সাজেস্ট করবো? নেজোগ্যাস্ট্রিক। হ্যাঁ, এখানে নট নেসেসারি 3টা ক্লুই আপনার একই স্টেমে থাকবে, লাইক হেড ইনজুরি উইথ কোমাটোস পেশেন্ট একটা স্টেম থাকতে পারে, অথবা হেড ইনজুরি উইথ পেশেন্ট নো সাইন্স অফ স্কাল বেস ফ্র্যাকচার, অর হেড ইনজুরি পেশেন্ট প্ল্যানিং টু রিমুভ ইটিটি। জাস্ট আমি এখানে একসাথে করেছি মেমোরাইজেশনের সুবিধার জন্য। নট নেসেসারি স্টেমে 3টা স্টেমই ইনক্লুড করা থাকবে, যে কোনো একটা থাকলেও আপনি অপশন এনজি দিবেন। আর যদি আপনাকে বলে স্কাল বেস ফ্র্যাকচার লং টার্ম ফিডিং দরকার, নো সাইন অফ রিকভারি, আপনার চয়েস অফ নিউট্রিশন ইজ পেগ। যদি এখানে ওরোগ্যাস্ট্রিক টিউব আছে, বাট ওরোগ্যাস্ট্রিক টিউব ইউজুয়ালি অপশনে থাকে না, অপশনে যেটা থাকে সেটা হচ্ছে পেগ। ওকে, ওকে, দেন জিআইটি, ইউজুয়ালি টিপিএন খুব কমনলি আসে। টিপিএন আমি কোথায় কোথায় দিই? এনি অবস্ট্রাকশন অর পারফোরেশন, যে কোনো অবস্ট্রাকশন এন্ড পারফোরেশনে আপনি চোখ বন্ধ করে চয়েস অফ নিউট্রিশন দাগাবেন টিপিএন। লাইক পারফোরেটেড ইসোফেগাস, চয়েস অফ নিউট্রিশন কি? টিপিএন। হাই আউটপুট ফিস্টুলাতে ইউজুয়ালি পেশেন্ট নিউট্রিশন লস থাকে, ইলেকট্রোলাইট লস থাকে, সো আমার চয়েস অফ নিউট্রিশন ইজ টিপিএন।
লটস অফ স্মল বাবল রিমুভড, তখন আমি নিউট্রিশন অফ চয়েস হচ্ছে টিপিএন। কেন? কারণ আমাদের নিউট্রিশন গুলো ইউজুয়ালি অ্যাবজর্ব হয় স্মল বাউলে, ম্যাক্সিমাম অ্যাবজর্ব হয় টার্মিনাল আইগামে। সো যদি ম্যাক্সিমাম স্মল বাউল রিমুভ করা হয় তখন আমার অবশ্যই টিপিএন দিয়ে আমার নিউট্রিশন সাপ্লাই দিতে হবে। সো লটস অফ স্মল বাউল রিমুভ যদি আপনাকে স্টেমে দেওয়া থাকে তাহলে অপশন হবে টিপিএন। ইসোফেগেক্টমি যদি বলে, যে কোনো ইসোফেগেক্টমি, ইসোফেজিয়াল রিসেকশনে আমি অবশ্যই অপশন হচ্ছে ফিডিং ডেডোনোস্টমি। কেন ডিউডোনোস্টমি না? কারণ ডিউডোনোস্টমি করলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। টু অ্যাভয়েড অ্যাসপিরেশন নিউমোনিয়া উই ইউজুয়ালি গিভ ফিডিং ডেডোনোস্টমি, রাইট? গ্যাস্ট্রিক ক্যান্সার রিসেকশন সেম, ফিডিং ডেডোনোস্টমি। তাহলে আমি রিসেকশন দুইটা পেলাম। যদি ইসোফেগাস রিসেকশন করে ফিডিং জেজোনোস্টমি, এন্ড গ্যাস্ট্রিক ক্যান্সার রিসেকশন ও ফিডিং জেজোনোস্টমি। এন্ড কোলোনিক রিসেকশনে এখানে আপনার কনফিউশন হতে পারে। কোলোনিক রিসেকশনে যদি আহ, আপনার স্টেম থেকে বলা হয় বা ইন্ডিকেট করা হয় যে লেস দেন 200 সেন্টিমিটার অফ রেসিডুয়াল বাউল আছে, লেস দেন 2 সেন্টিমিটার অফ রেসিডুয়াল বাউল আছে, তাহলে হচ্ছে টিপিএন। বাট মোর দেন 200 সেন্টিমিটার অফ রেসিডুয়াল বাউল যদি থাকে, তার মানে অনেকটা রেসিডুয়াল বাউল আছে, তার নিউট্রিশন ক্যাপাবিলিটি আছে, নিউট্রিশন অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি আছে, সো তখন আমি এনজি দিব। লাইক সাবটোটাল কোলেক্টমি, সাবটোটাল কোলেক্টমিতে আমি চাইলে এনজি দিতে পারি। বাট যদি আমি প্যান প্রক্টোকোলেক্টমি করি, দ্যাট মিনস মোস্ট অফ দ্য বাউল ইজ রিমুভ, সো তখন আমার নিউট্রিশন দিতে হবে টিপিএন। ওকে। আর যদি মোর দেন 200 সেন্টিমিটার অফ রেসিডুয়াল বাউল প্রেজেন্ট থাকে, তার মানে তার নিউট্রিশন ক্যাপাবিলিটি আছে, তখন আমি এন্টারাল উইথ স্পেশাল ফর্মুলা। ওকে। ওকে। প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টদেরও ইউজুয়ালি আমরা কি দিই? ন্যাসোজেজুনাল। প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টদের আমি ন্যাসোজেজুনাল দিই। আর যেটা এখানে স্টেমে আছে, লং টার্ম হিস্ট্রি অফ ক্রোনস ডিজিজ উইথ লো অ্যালবুমিন, আমি পেশেন্টকে লং টার্ম হিস্ট্রি অফ ক্রোনস ডিজিজ, তার নিউট্রিশন অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি ইজ লস্ট, সো তার তার জন্য আমার কি দিতে হবে? টিপিএন। সো যেখানে নিউট্রিশন অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি লস্ট হবে সেখানে আমি কি দিব? টিপিএন। রিসেকশন, তিন ধরনের রিসেকশন হচ্ছে ইসোফেজিয়াল রিসেকশন, কোলোনিক রিসেকশন এন্ড গ্যাস্ট্রিক ক্যান্সার রিসেকশন। ইসোফেগাস এন্ড গ্যাস্ট্রিক ক্যান্সার রিসেকশনের ক্ষেত্রে আমি কি দিচ্ছি? ফিডিং জেজুনোস্টমি, রাইট? বাট কোলোনিক রিসেকশন আমি অ্যাকর্ডিং টু স্টেম গ্যাস্ট্রিক হতে পারে, অর টিপিএন হতে পারে, অথবা এন্টারাল উইথ স্পেশাল ফর্মুলা হতে পারে। সো এখানে ম্যাক্সিমাম নিউট্রিশনটা কভার করা আছে আই থিঙ্ক। যদি আপনারা এই চার্টটা পড়েন, আপনাদের যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে নিউট্রিশনের কোয়েশ্চেন গুলো আসুক না কেন, আপনারা পারবেন। Okay, shifting to the next question. It's also a very important question. যে কোথায় আমরা সিএসএফ সার্কুলেশনটা আমরা সবাই জানি। সিএসএফ সার্কুলেশন ইউজুয়ালি ডিরেক্ট কোয়েশ্চেন আসে না। আসে কিভাবে? যদি সিএসএফ সার্কুলেশনে কোথাও একটা অবস্ট্রাকশন হয়, তাহলে কোথায় ডায়ালেশন হবে। ওকে। কোয়েশ্চেনটা দেখি আমরা। A 4-year-old boy presented to the emergency department with a 2-day history of headache, vomiting, and drowsiness. A CT scan reveals dilation of both lateral ventricles and his third ventricle. So, what will be the site of obstruction? So, answer is central aqueduct of Sylvius. কেন aqueduct of Sylvius? আমরা পিকচারে আসি। ওকে। আমরা জানি ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থ্রো foramen of Monro drain into CSF, drain into third ventricle. Okay. From third ventricle, CSF drain into cerebral aqueduct. Through cerebral aqueduct, it drain into fourth ventricle. Then through cisterna magna, lumbar CSF space and subarachnoid space where it's absorbed and go to the sagittal sinus. Okay. Okay. কমনলি দুই ধরনের এই সিএসএফ সার্কুলেশন থেকে দুইটা কোয়েশ্চেন আসে। যদি আপনার ফোরামেন অফ মনরোতে অবস্ট্রাকশন হয়, দিস অবস্ট্রাকশন, হিয়ার ইজ দ্য অবস্ট্রাকশন, ফোরামেন অফ মনরো, তাহলে ফোরামেন অফ মনরোতে কে ড্রেন করছে? অনলি টু ল্যাটারাল ভেন্ট্রিকলস, রাইট? সো যদি এখানে অবস্ট্রাকশন হয় তাহলে কোথায় ডায়ালেশন হবে? টু ল্যাটারাল ভেন্ট্রিকলস। ওকে। যদি সেরেব্রাল অ্যাকুইডাক্ট অবস্ট্রাকশন হয়, তাহলে আমি সেরেব্রাল অ্যাকুইডাক্টে কে কে আসছে দেখি। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মনরোতে আসছে, ফোরামেন অফ মনরো থেকে থার্ড ভেন্ট্রিকল আসছে, বাট অবস্ট্রাকশন ইন সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, সো থার্ড ভেন্ট্রিকল কিন্তু সে এখানে আসতে পারবে না। সো ফার্স্ট ডায়ালেশন হবে থার্ড ভেন্ট্রিকলে। যখন ম্যাক্সিমাম ডায়ালেশন হয়ে যাবে তখন আর ফোরামেন মনরোতেও অবস্ট্রাকশন হলে ল্যাটারাল ভেন্ট্রিকলে ডায়ালেশন হবে। সো তখন কোথায় ডায়ালেশন হবে? lateral ventricles and third ventricles, যেটা আপনার এই রিকলস এর কোয়েশ্চেনের
স্টেম। সো যদি আমার সেরেব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস অবস্ট্রাকশন হয় তাহলে এখানে ডায়ালাইসিস হবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক 5টা কোয়েশ্চেনে আপনাদের ক্লিয়ার হয়েছে।